সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। আজ 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি দলীয় জোট। বেশ বড় মন্ত্রিসভা গঠন করা হয়েছে, প্রায় 50 জনের। আজ সরকারের আগামী দিনের কাজ, মন্ত্রিসভার চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা। সাথে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আল মামুন রাসেল, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই শুরু করতে যাচ্ছি রাশেদ খান আপনাকে দিয়ে। 24-এর গণঅভ্যুত্থান, এরপর থেকে 19 মাসের বিভিন্ন সামাজিক আন্দোলন, তারই পথ পরিক্রমায় 12 তারিখে নির্বাচন এবং আজকে সরকার গঠন। যদি দীর্ঘ 19 মাসের যে পথ পরিক্রমা দেখি, এই সম্পূর্ণ যাত্রাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আজকে সরকারের প্রথম দিন। সরকার শপথ গ্রহণ করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং এই মন্ত্রিপরিষদে যারা এসেছেন তারা প্রত্যেকেই মানুষের কাছে পরিচিত এবং তাদের গ্রহণযোগ্যতা আছে। এবং জনাব তারেক রহমান যে কমিটমেন্ট মানুষের কাছে করেছিলেন যে জাতীয় সরকার গঠন, যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করা, সেই কাজটি তিনি করেছেন। এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসের সফলতা ব্যর্থতা, অনেক সমালোচনা সরকারে আমরা করেছি, বাট আমাদের যে বক্তব্য ছিল, সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে, সেটি মানুষের কাছে সরকারের বড় সফলতা হিসেবে সবসময় মানুষের কাছে থাকবে আর কি। তো সেই কাজটি করতে মোটামুটি সরকার সফল হয়েছে। যদিও এদেশের জনগণের সংস্কারের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যে ধরনের প্রত্যাশা সরকারের উপরে ছিল, সরকার আসলে সেটি ওইভাবে পূরণ করতে পারেনি। তবে নির্বাচনের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করেছে, সরকার এই জায়গায় মোটামুটি সফল হয়েছে। নির্বাচন নিয়ে খুব বেশি বিতর্ক করার সুযোগও কেউ পাচ্ছে না। যদিও জামাত ইসলাম সহ তাদের যে 11 দলীয় জোট, তারা নানানভাবে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, এমনকি গতকালও তারা আসলে একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে আপনি দেখবেন তারা বলছে ধর্ষণ বিরোধী সমাবেশ। আর ধর্ষণটা কোথায় হলো? হাতিয়ায় যে ধরনের ঘটনা আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটা একটা আসলে ফেক ঘটনা ছিল। সেখানে আসলে সংঘর্ষ হয়েছে, যে নারীর কথা বলা হচ্ছে ওই নারীর উপরে হামলা হয়েছে। আপনি যে অন্যায় হয়েছে সেটা নিয়ে আপনি কথা বলেন, কিন্তু আপনি এই যে জাতীয় পর্যায়ে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে আন্দোলন করা হলো, এরপরে সেইটাকে লুফে নিল 11 দলীয় জোট জামাতের নেতৃত্বে। অর্থাৎ সরকার গঠন করা হয়েছে, কিন্তু জামাতের যে আপনার বলা যায় যে এক ধরনের সরকারকে বেকায়দায় ফেলানোর যে রাজনীতি, সেটা কিন্তু আগের দিন থেকে শুরু হয়েছে। নানানমুখী সমস্যা সংকট আছে, তারপরেও যেহেতু এই মন্ত্রিপরিষদ আজকে গঠিত হয়ে গেল, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন, আজকে এক ধরনের জামাত বলা যায় থ্রেট করেছিল এনসিপির পক্ষ থেকে। আমি দেখলাম যে মানে এনসিপির একজন নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এক কথা বললেন যে জামাত বা 11 দলীয় জোট শপথ নেবে না। তার ফেসবুকের পোস্ট আবার তিনি পরবর্তীতে ডিলিট করেছেন। আমরা খানিক পরে দেখলাম যে আবার তারা শপথ নিল। মানে এখন জামাত ইসলাম মূলত বিএনপিকে চাপে রাখতে চায়। এটা বিরোধী দলের সবসময় কৌশল থাকবে, চাপটা যাতে এরকম না হয়। তো বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থাকবে, চাপ থাকবে, এটা নিয়েই আমাদের এগোতে হবে। কিন্তু আমরা অতীতে কিন্তু এই ধরনের প্রতারণা দেখি নাই। এই ধরনের মানে প্রতারণা করে চাপ সৃষ্টি করা, গণ-অভ্যুত্থানের শক্তি তো জামাত, তাই না? না, আমি শেষ করি। দেখেন, গণ-অভ্যুত্থানের শক্তি তো আমরা সবাই। তো সেক্ষেত্রে একটি ভালো সরকারি দল এবং একটি ভালো বিরোধী দল, নিশ্চয়ই সেটা জাতীয় পার্টির মতো না। জামাত তো আর জাতীয় পার্টির মতন করে, বা এনসিপি বা যারা আজকে অপোজিশনে আসলো, তারা তো ওই ধরনের নির্বাচনের মাধ্যমে আসে নাই। একটি ফেয়ার ইলেকশন হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। জামাতের উচিত ছিল এই নির্বাচনটা মেনে নেওয়া, কিন্তু নির্বাচনের আগের দিন আন্দোলন করা, তাও মিথ্যাকে পুঁজি করে আন্দোলন করা, এটা আসলে অত্যন্ত জঘন্য। দেখেন, এই নির্বাচনে যদি আপনি দেখেন জামাত ইসলাম যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, এটার কোনো হিসাব দিতে পারবে? তাদের যে আপনার হলফনামা, সেখানে দেখিয়েছে 25 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, কিন্তু এই লাখের জায়গায় প্রত্যেকটা জায়গায় কোটিতে চলে গেছে। 20 কোটি, 30 কোটি, 50 কোটি। জামাত যে তার ইতিহাসের সব থেকে বেশি এইবার আসন পেল, এর মূলে কিন্তু টাকা। তারা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করেছে যে অমুক দল তো চাঁদাবাজি করে, অমুক দল তো সন্ত্রাসী কার্যক্রম করে, ওই দলের নেতা তো এই করে সেই করে, সুতরাং ওই দলে তুমি যদি ভোট দাও তুমি দোজকে যাবা। আর আমার দল ভালো কাজ করে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে চায়, এই দলে ভোট দিলে তুমি জান্নাতে যাবা। এইভাবে আসলে তারা জান্নাত জাহান্নামকে বিক্রি করেছে। দেখেন, একটি দল কি এইভাবে জান্নাত বিক্রি করতে পারে, জাহান্নাম বিক্রি করতে পারে? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ।
মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে সেটা তো আল্লাহ নির্ধারণ করবে। জামাত ইসলাম দল হিসেবে এই কাজগুলো নির্ধারণ করে দিচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি নির্বাচনের সময় তারা কি করেছে, এই জান্নাতের টিকিট বিক্রির নামে তারা কাঁচা টাকা বিতরণ করেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনের আগের দিন কিভাবে তাদের টাকা সহ তাদের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। অসংখ্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি, সেখানে আপনি সাংবাদিক যারা আছে আপনার এনটিভির খোঁজ নিতে পারেন, যে সেখানে আপনার মরে মরে প্রত্যেকটা জায়গায়, মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই জামাতের আমির যিনি প্রার্থী ছিলেন তার ফেস্টুন। আমার কাছে যেটি মনে হয় যে 5 থেকে 6 কোটি টাকা শুধু তিনি ফেস্টুন লাগাইছেন। এমনকি নির্বাচনের যে নির্বাচনটা হবে তার আগের দিন রাতে প্রত্যেকটা সেন্টারে মানে দখল করে নিয়েছে ফেস্টুন লাগে। অন্যরা যে ফেস্টুন লাগাবে, ব্যানার লাগাবে, সেই জায়গা পর্যন্ত রাখে নাই। অর্থাৎ জামাত বিশেষ করে আরেকটি বিষয় বলে শেষ করি, মানে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেগুলোই বলছি। দেখেন, যুগপৎ আন্দোলনের যারা বিএনপির সাথে ছিল তারা যাতে বিএনপির সাথে না থাকতে পারে এই জন্য তারা আরপিও সংশোধন কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে করিয়েছে, নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে করিয়েছে। এই সরকার বলেন আর এই নির্বাচন কমিশন বলেন জামাতের অনেকগুলো কথা শুনেছে। এমনকি এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে জামাতিকরণ করা হয়েছে, যেটা বিএনপি অভিযোগ করেছে, এবং এটা এনসিপির মাধ্যমে এনসিপির যে সকল নেতৃবৃন্দ আছে যারা উপদেষ্টা ছিলেন তারা মূলত একই অভিযোগ কিন্তু জামাত ইসলামী এনসিপি থেকেও করা হচ্ছে, বিএনপি করণ করা হয়েছে। না, এইটা তো কখন করা হচ্ছে? বিরোধী নাহিদ ইসলামরা দেখেন, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেই উপদেষ্টা পরিষদ কারা গঠন করেছিল? নাহিদ ইসলামরা গঠন করেছিল। নাহিদ ইসলাম নিজে ঘোষণা করেছিলেন যে লিয়াজু কমিটি গঠিত হয়েছে 6 সদস্যের, তারাই মূলত উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। অর্থাৎ তাদের উপদেষ্টা পরিষদ, তাদের সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন, তিনি কয়েকদিন আগেও বলেছেন যে এই তরুণদের মধ্য থেকে কয়েকজন মন্ত্রী হবে, তারা হচ্ছে এমপি হবে, বলেছে না? এবং সবসময় আশীর্বাদ জানিয়েছে। অর্থাৎ এই তরুণরা, এনসিপি নেতৃবৃন্দরাই তারাই কিন্তু সরকার গঠন করেছে। এবং সেক্ষেত্রে যেটি হয়েছে আমি নিজে দেখেছি, শিবিরের 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি যারা সবসময় এনসিপির সাথে কানেক্টেড ছিল, অনেক শিবিরের সভাপতি তারা কিন্তু সরাসরি এনসিপির পদে ছিল, এরা কিন্তু এনসিপিকে ব্যবহার করে বিভিন্ন প্রশাসনকে জামাতিকরণ করেছে। এটা মিথ্যা না। ভিসিগুলো আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেন তারা কিন্তু শিবিরের সাবেক নেতা, জামাত তাদেরকে নিয়োগ দিয়েছে। অর্থাৎ এই প্রশাসনকে তারা জামাতিকরণ করেও মূলত জনগণের যে চাপটা ছিল এবং মুখোশটা যখন উন্মোচন হয়ে গেছে, তখন কিন্তু এই প্রশাসন যখন দেখছে যে আমাদেরকে জামাতিকরণ তকমা দেওয়া হচ্ছে, তখন তারা কিছুটা নিরপেক্ষভাবে কাজ করেছে, এনসিপির পক্ষে কাজ করেছে, জামাতের পক্ষে কাজ করেছে। তারপরেও এই সরকারকে তারা বিতর্কিত করছে যে এই সরকার নাকি ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সব থেকে ফেয়ার নির্বাচন এইবার হয়েছে। আমিও তো নির্বাচনে জিততে পারি না, কিন্তু আমি তো নির্বাচনে মেনে নিয়েছি। জামাত কেন মানতে পারতেছে না? আপনার কাছে আবার আসবো। অর্থাৎ কথা বলতে আছেন যে 19 মাসের যে পথ পরিকল্পনা ছিল একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সরকারের অনেক ব্যর্থতা আছে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এটা মানতে হবে। হ্যাঁ, কিছু ত্রুটি বিস্তৃত আছে, থাকতেই পারে, কারণ আমরা তো ফেরেস্তা হয়ে যায়নি, তাই না? জামাত যেমন টাকা বিতরণ করেছে, জান্নাতের টিকিটের নামে কাঁচা টাকা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, টাকা সব গ্রেফতার হয়েছে, এগুলো ঘটনা ঘটেছে। তারপরে নির্বাচনটা তো তারা মানতেছে না, আমরা তো মেনে নিচ্ছি। আল মামুন রাসেল, জি, নির্বাচনের কথা বলছিলাম, আজকে শপথ গ্রহণ হলো। যদি প্রথমে একই প্রশ্ন করি, 19 মাসের পথ পরিক্রমায় আমাদের নির্বাচন, জামাত ইসলামী প্রধান বিরোধী দল হয়েছে, এবং আজকে শপথ নেওয়ার সময় একটা দ্বিমুখী অবস্থান কিন্তু দেখেছি আমরা বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে, অর্থাৎ মন্ত্রী পরিষদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ। এই বিষয়টা কি কিভাবে দেখছেন? শুরুতেই যদি এরকম দ্বিমুখী অবস্থানে চলে যায়, আমরা তো নতুন বাংলাদেশের জন্যই কাজ শুরু করছিলাম, এবং সেভাবে এই সংসদ নির্বাচন এবং আজকের নতুন সরকার গঠন। জি, অসংখ্য ধন্যবাদ তৌফিক ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার 2জন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব মনোমুগ্ধ তার সহিত আমি রাশেদ খানের বক্তব্যটা শুনছিলাম। মাত্র 1.5 মাসে বিএনপির সাথে চলে বিএনপির মতো আচরণ, বিএনপির আচরণ এবং মানে চমৎকার যে শব্দশৈলী, হ্যাঁ, প্রত্যেকটা শব্দশৈলী কিন্তু আমি এই জন্য ধন্যবাদ জানাই। সে অল্প সময়ের মধ্যে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপিকে ওন করে নিয়েছে এবং বিএনপির ভাষায় কথা বলা শুরু করেছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো নেতার সবচেয়ে বড় গুণ। দেখেন, রাশেদ খান বলল যে প্রতারণা করেছে জামাত এবং 11 দল। প্রতারণা তো আমি নিজে শুরু থেকে প্রতারণা দিয়ে শুরু করেছি। আপনি জানেন একটি দল নিবন্ধন শুরু করেছে প্রতারণা দিয়ে, আমি আসি শেষ করলে বুঝতে পারবেন। একটি দল নিবন্ধন, প্রত্যেকটা দল, আমাদের দেশে এত দল কেন? প্রত্যেকটা দলের আদর্শ ভিন্ন। সে যখন নিবন্ধন নেয় তখন প্রত্যেকটা আলাদা চিন্তা করে সে নিবন্ধন নেয়। কিন্তু সবচেয়ে আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করেছিলাম গণ অধিকার পরিষদকে যখন দলটি গঠন করলো। এই দল একটা আদর্শ, নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব রুলস রেগুলেশন আছে, এটার কারণে কিন্তু নিবন্ধন পেয়েছিল। কিন্তু সে আদর্শের একজন সবচেয়ে বড় কর্ণধার হচ্ছে রাশেদ খান। শুধুমাত্র একটি আসনের জন্য সে আদর্শকে আমি পিছনে ফেলে, দল যে জন্য নিবন্ধন নিয়েছে এটাকে পিছনে ফেলে আমি শুধুমাত্র এমপি হইতে হবে, এই জন্য আমি
আমার পুরো দলের সাথে একটা প্রতারণা করেছে। আমি প্রতারণা শব্দটা বলবো না, করেছি। তাহলে আমি যে বলছি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাশেদ খান যে দলটা ওন করছে, এটাকে বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এমন একটা দল, সে দল মাছের নামের মতো, মাছের নাম যেখানে ছোট মাছ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি আমরা নির্বাচনে 2 মাস আগে দেখেছি ছোট ছোট দলগুলোকে কিভাবে খেয়ে ফেলেছে। আজকে দেখেন এই কি বলে এই ববি হাজ্জাজের মতো যে দলের প্রধানকে নিয়ে এসে, রাশেদ খানের মতো ছেলেকে নিয়ে এসে, মানে ছোট ছোট দলগুলো, অনেকগুলো দল বিলুপ্ত হয়ে গেছে। অথচ বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বলা হয় বিএনপিকে, তারা ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু এর বিপরীতে আপনি 11 দলীয় জোট দেখেন, এনসিপির মাত্র প্রতিষ্ঠা হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু তারা নিজস্ব প্রতীক নিয়ে, নিজস্ব ভাবসাব নিয়ে তারা কিন্তু ইলেকশন করেছে এবং 6টি আসন পেয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট জানানো উচিত। আদর্শকে বিক্রি করে নাই তারা। তারা তাদের নিবন্ধন নিয়ে যে আদর্শ, যে নৈতিকতা নিয়ে তারা নিবন্ধন নিয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে নিবন্ধন নিয়েছে, সেটাকে তারা বিক্রি করে নাই। এই যে গাছ দেখিয়েছে, এটা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তার বিপরীতে আমরা ছোট ছোট বিএনপিপন্থী যে দলের ছোট ছোট যে দলগুলো, সেই দলগুলো সে গাছ দেখাইতে পারে নাই। তারপরে রাশেদ খান বলে প্রতারণা, জামাত টাকা দিয়ে নাকি 66 আসনটা পেয়েছে, টাকা দিয়ে আসন পেয়েছে, আবার বলে জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট বিক্রি করলে আপনি যখন কোনো কিছু বিক্রি করেন, এর বিপরীতে আপনার তো টাকা পাওয়ার কথা, আপনার তো টাকা দেওয়ার কথা না। মানে আপনি জান্নাতের টিকিটও দিবেন, আবার টাকাও দিবেন। বিক্রি যখন কখন হয়, টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিবেন জান্নাতের টিকিট, তার বিনিময়ে টাকা নিবেন, তাহলে তো আপনার টাকা পাওয়ার কথা, আপনি তো টাকা দেওয়ার কথা না। তার মানে আপনি টাকা দিয়ে 66 আসন কিনে নিলেন। দেখেন প্রতারণাটা শুরু হয়েছে আজকে প্রথম দিনেই। আপনি যে প্রশ্ন করলেন না, আজকে যে প্রশ্ন করলেন, আজকে যে 60% জনগণ গণভোটে কি দিয়েছে? হা দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসছে কত পার্সেন্ট জনগণের ভোট নিয়ে? 50% জনগণের ভোট নিয়ে। 50% জনগণের ভোট নিয়ে একটা সরকার 60% জনগণের উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করছেন। অস্বীকার করছেন কি বলা যায়? আপনি যে আজকে যে শপথটা নিলেন না, দেখেন জি, আজকে যে শপথটা নিলেন না, সংস্কার পরিষদ শপথটা নিলেন না, আপনি শপথ না নেওয়ার পিছনে আপনি কি বললেন? বললেন যে এটা সেই শপথটা সংবিধানে নেই। বিএনপি কি বলেছিল শপথ দিবেন? বিএনপি কি বলেছিল? জি, আপনি বলেন। বিএনপি তো মানুষের কাছে স্পষ্ট করেছে, আপনারা তো আপনি বলেন যে সংবিধানে শপথটা নেই। তাহলে আপনি বলেন যে সরকারের অধীনে আপনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন শপথ নিয়েছিল, এই শপথটা কি সংবিধানে আছে? আপনি কোর্ট এন্ড আনকোট করে আপনি আমাকে বলবেন। যে সরকারের অধীনে, যে বাবার অধীনে আপনি সন্তান হলেন, সে বাবা যে তৈরি হলো, সে তৈরিটাও তো সংবিধানে নেই। আপনি যে আজকে যে প্রধান উপদেষ্টাতে শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর যে শপথ সংবিধান আছে সেটা নিয়েছেন। আজকে উপদেষ্টারা যে শপথ নিয়েছেন, সেই শপথটা কাদের শপথ নিয়েছেন? মন্ত্রীদের যে শপথ আমাদের সংবিধান আছে সেটা নিয়েছেন। তো সেই শপথটা তো ছিল না। তাহলে যে শপথটা সংবিধানে ছিল না, তারা শপথ গ্রহণ করে ক্ষমতা নেওয়ার পর একটা নির্বাচন আয়োজন করেছে। সে নির্বাচন আয়োজনে আমি গিয়ে বললাম যে আমার যে শপথটা আমি নিব, এই শপথটা সংবিধানে নেই। তাহলে আপনি কি দাঁড়ালো? দাঁড়ালোটা কি? ওনারা তো বলছে সংবিধান সংস্কার করে সেখানে দাঁড়ালোটা কি? আপনি তো হচ্ছে আপনি এই সংবিধানের দোহাইটা কেন দিলেন? আমাদের সংবিধানের নির্বাচনের নিয়ম কি? আমাদের সংবিধানে আছে নির্বাচন হচ্ছে 3 মাস, এই কি বলে আপনার 3 মাসের 90 দিনের মধ্যে হইতে হবে। যদি 90 দিনের মধ্যে না পারা হয়, তাহলে পুরো 90 দিনের মধ্যে করতে হবে। আপনি দেখেন, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কথা শেষ করব। এই পঞ্চদশ সংশোধনী নিয়ে যখন উচ্চ আদালতে যখন শুনানি হচ্ছিল, বিএনপি আইনজীবীরা, আমি শুনানিতে ছিলাম, বিএনপি আইনজীবীরা বলছে এই যে পঞ্চদশ সংবিধানে যে সরকার করেছে, কারণ তারা 2 বছর ক্ষমতা ছিল, একটা সরকারের মেয়াদ হচ্ছে কি বলে 180 দিন, 180 দিন 2বার নিতে পারবে, 90 দিন 180 দিন। এরপরে তারা 2 বছর কন্টিনিউ করেছে। তার মানে এই সরকারটা অবৈধ ছিল। এই সরকার যে অবৈধ, এই সরকার যে নির্বাচনটা আয়োজন করেছে, এই নির্বাচনটা অবৈধ। এবং এই নির্বাচন আয়োজনে তারা যে নির্বাচিত হয়ে যে তারা যে পঞ্চদশ সংশোধনী করেছেন, এটাও অবৈধ। এই জন্য আমরা বলি যে এটা তখনই কিন্তু কোর্ট কিন্তু মেনে নিয়েছে। তার মানে আপনি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা শেষ করছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি শেষ করে দিচ্ছি, মানে পুরো এটা হলে আপনার জন্য ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো মেয়াদ হচ্ছে 90 দিন, 180 দিনে শেষ। এরপরে যে তারা কন্টিনিউ করেছে, কোন আলোকে কন্টিনিউ করেছে? ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে। তারা ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রয়োজনের কারণে হয়েছে। এই সরকারও যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটা নিবে, এটাও ডক্ট্রিন অফ নেসেসিটি, সংবিধানের জন্য না, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। অ্যাডভোকেট হুমায়রা নূর, একই প্রশ্ন আপনার কাছে করতে আছি। যেহেতু বিএনপি বলেছে তারা
এই সংবিধান সংসদ পরিষদের শপথ দেয়নি, কিন্তু মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। এনসিপিও তো একইভাবে জামায়াতের সাথে সেই শপথগুলো নিয়েছে। এই বিষয়ে আপনাদের বিএনপির যে অবস্থানটা, সেটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার দুইজন সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমত আপনার প্রশ্নটা নিয়ে আগে একটা পোজ করে নেই, সেটা হচ্ছে আপনি বলেছেন জামাতের সাথে আমরা শপথ নিয়েছি। আমরা যেই 6টি আসনে জিতেছি আমরা আলাদাভাবে শপথ নিয়েছি এবং আমরা দুটো শপথ নিয়েছি, একটা হচ্ছে এমপি হিসেবে এবং আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এইটা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ আছে সেই আদেশের 8-এর ক এবং খতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যখন জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হবে তখন একই সাথে সংবিধান এবং সংবিধান সংস্কার যে পরিষদ হবে সেই পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এখন যারা এইটা আগে, এই জিনিসটা তো আগেই লেখা ছিল না, এই আদেশটা তো আগেই এসছে, গণভোট হওয়ার আগেই এসছে, তাই না? তখন প্রশ্ন ছিল গণভোটটা আগে হবে না পরে হবে। জামাত ইসলাম বলেছিল আগে হবে। আমরা তখন বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়ার জন্য বলেছি ঠিক আছে আগে হোক বা একই দিনে হোক আমাদের তাতে আপত্তি নাই। দেখেন তখন আমরা ওই যে জামাতের সাথে কিন্তু তখন আমরা অ্যাগ্রি করি নাই, আমরা জামাতের ওই আন্দোলনে শরিক হই নাই। আমরা বলেছিলাম ঠিক আছে একই দিনে হলেও অসুবিধা নাই। কিন্তু আজকে একই দিনে যখন আমরা গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলো এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেই নির্বাচন হলো সেটাতে কেউ জিতেছে কেউ হেরেছে, কেউ নিজের সোল বিক্রি করে দিয়ে হেরে এসছে, আবার এখন অনেক বড় বড় বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়ে ভাবছে যে কিছু স্টানবাজি করতে পারলে, এই যে কিছুদিন আগেও অনেক নিরপেক্ষ লোক দেখেছি যে দলীয় পরিচয় দেয় না বা কারো কারো কোনো দলের জন্য বিশেষ স্টানবাজি করে আজকে দেখলাম প্রতিমন্ত্রী হয়ে গেছে। আবার বিএনপিকে দেখলাম খলিলুর রহমান সাহেবের বিশাল পদত্যাগ চেয়ে বিশাল আন্দোলনও করেছে। কিন্তু ঠিক যখন জুলাইতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডন ঘুরে আসলেন তারপরে এন্টায়ার পটভূমিও চেঞ্জ। আবার হয়তো খলিলুর রহমান সাহেব বিএনপির এতই প্রিয় হয়ে গেলেন যে তাকে একেবারে মন্ত্রিসভায় বসিয়ে দিতে হলো। আমি আমার নিজের চোখে দেখা যে যাদের রাজনীতির জীবন আর আমার বয়স সমান তারাও প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউ মনে হয় না মন্ত্রী হয় নাই, তাই না? বিলো 60 কাউকে মন্ত্রিত্ব দেয় নাই, প্রতিমন্ত্রী বানাইছে। হ্যাঁ, তো ধরেন আমি এই বক্তব্যগুলো বলার সারমর্ম হচ্ছে যে এখন কালচারটা যদি এরকম হয় যে এই দলটা সরকার গঠন করেছে তারা যদি এরকম করে যে চাটুকারদেরকে তারা আশ্রয় দেয় এবং সুবিধা ভোগী যারা তাদেরকে অন্যায়ও ডিফেন্ড করবে, এই কালচার যদি তারা স্ট্যাবলিশ করতে চায় তাহলে তো সবাই আসলে কনস্ট্রাকটিভ রাজনীতিটা আর কেউ করবে না, তারা ওই চাটুকারিতাই করবে এবং ওইভাবেই চলবে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে সংবিধান সংস্কার পরিষদ এবং আজকের মন্ত্রিপরিষদের জাতীয় নির্বাচনে যারা ইলেক্টেড হয়েছেন তাদের শপথ গ্রহণ ছিল, যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলামী শপথ নিয়েছে সেই বিষয়টি আপনি বলছিলেন এবং বিএনপি নেয়নি। হ্যাঁ, ওইটাই যেটা বলছিলাম, বিএনপি এখন কনস্টিটিউশনাল একটা রেগুলারিটি অ্যান্ড কন্টিনিউশনের কথা বলছে এবং কনস্টিটিউশনের যেই নির্দিষ্ট ধারা আছে সেই ধারা অনুযায়ী এই একই দিনে দুইটা শপথ নেওয়া কনফ্লিক্টিং, সেইটার কথা বলতে চাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গণ অভ্যুত্থান কি কনস্টিটিউশন মেনে হয়েছিল? কনস্টিটিউশনের ধারাবাহিকতা নিয়েই যদি আপনি কথা বলেন, এই নির্বাচন তো 2026 না 2029-এ হওয়ার কথা ছিল না? সব কিছুর জন্য তো আপনি কনস্টিটিউশন মানেন নাই। তাহলে আপনার যেটুকু সুবিধা হবে আপনি সেইটুকুর জন্য কনস্টিটিউশনকে আপহোল্ড করার চেষ্টা করবেন, আর যেইটুকু আপনার নিজের স্বার্থে বা নিজের ক্ষমতাকে কম্প্রোমাইজ না করার জন্য যেইটুকু না মানা দরকার সেটুকু আপনি মানবেন না, এটা তো হইতে পারে না। আপনি মানে সব জায়গায় যদি আপনি পিক অ্যান্ড চুজ করেন, এইটা তাহলে মানুষের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ধরেন জুলাই সনদ নিয়ে যখন ঐকমত্য কমিশনে আলোচনা হয় তখন এই গণভোটের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছিল, যেটা নিয়ে বলছিলাম যে আগে হবে না পরে হবে এবং গণভোটটাই যে হবে এবং গণভোট হতে যে বাধা না, এটা জনাব সালাউদ্দিন সাহেব নিজ মুখে বলেছেন না? এবং বিএনপি নিজ মুখেই তো গণভোটে সবাইকে হ্যাঁ রায় দিতে বলেছে, আহ্বান করেছে। সত্য মিথ্যা মাঠে মানুষ জানে, কিন্তু দৃশ্য তো তারা বলতে চেয়েছে যে হ্যাঁ আমরা সংস্কারের পক্ষে। কিন্তু এই সংস্কারটা যেই জুলাই সনদের ভিত্তিতে হবে সেই জুলাই সনদকে মানুষ এই গণভোটের প্রশ্নগুলো যেগুলো ছিল সেই প্রশ্নের মধ্যেই এবং উল্লেখিত ছিল যে জুলাই সনদের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হবে।
সেইটা মানুষ রায় দিয়েছে, সেই রায়ের তো তাদেরকে মানতে হবে। তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জিতে এসেছে, তার মানে এইটা না যে তারা জনগণের ম্যান্ডেটকে ইগনোর করতে পারবে। যদি তাদের কোনো রকম কোনো রিজার্ভেশনস থাকতোই, সেটা তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আন্ডারে যে কথাটা ছিল, যেটা জিতে আসলে যে শপথটা নিতে হবে, সেই 8-এর ক আর খ সেটা আগে বলা উচিত ছিল না? তাহলে এটা মানুষের সাথে কি তাহলে ধরনের এখন, প্রতারণা করা হলো? আমি নিরপেক্ষ মতামত যদি চাই, এটা এখন বিএনপি বলছে এখন করবে না, সংস্কারে সন্নিবেশিত হওয়ার পরে তারা করবে, তখন তো সুযোগ রয়ে গেছে। আপনি দেখেন উনারা যেই কথাটা বলছেন, উনারা আদৌ নিজের কথার বাইরে গিয়ে সংস্কার করবে কিনা এই বিশ্বাসটা উনাদের উপরে কখনোই আমরা উনাদের কথা এবং কাজের কারণেই করতে পারি নাই বলেই তো আজকে গণভোটটা হওয়ার প্রয়োজন হইল। আপনি হিসেব করে দেখেন পেছন থেকে, কারণ উনারা উনাদের 31 দফায় যেই কথাটা লেখা, সে আমাকে একটু সময় দেন, কারণ কেটে কেটেও আমি অনেক কম সময় পেয়েছি। এনিওয়েজ, যাই হোক, 31 দফায় যেটা উনারা লিখেছেন, সেইখানে নারীদের বিষয়ে যেটা লিখেছেন সেটা তারা মানেন না, উচ্চকক্ষের বিষয়ে যেটা লিখেছেন সেইটাও তারা মানেন না। এখন উচ্চকক্ষে উনারা উনাদের ইশতেহারে লিখেছেন উনাদের 31 দফায় যেটা আছে সেটাই, কিন্তু এর মাঝখানে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে তখন কিন্তু তারা বলেছে এখন প্রয়োজন নাই। এখন আগামীতে উচ্চকক্ষ আমরা কেন চেয়েছি? উচ্চকক্ষের প্রধান কাজ হওয়া উচিত ছিল যে যেই সংবিধানকে বারবার লোয়ার হাউস, মানে সাধারণ যে স্বাভাবিক সংবিধানকে যেই পার্লামেন্ট অ্যামেন্ড করে বারবার নিজেদের স্বার্থে, জাস্ট টু এনহ্যান্স অ্যান্ড কন্টিনিউ দেয়ার পাওয়ার মোর অ্যান্ড মোর, সেইটা যাতে কার্টেল না হয় সেটার জন্য তো চেঞ্জ করে বারবার, সেই কন্ট্রোলিং পাওয়ারটা যেন থাকে। হ্যাঁ, এখন সেইটাই যাতে স্টপ করা যায় এবং কেউ যাতে আরো স্বৈরতান্ত্রিক আচরণ করা থেকে বিরত হয়, সেটার জন্যই তো এই সংস্কারগুলো। এবং সংবিধান যাতে যে কেউ যখন তখন পরিবর্তন করতে না পারে, সেই জন্য আমরা চেয়েছিলাম যে লোয়ার হাউসে যেটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে আসবে সেটা আপার হাউসেও পাশ হইতে হবে। এখন দেখেন মজার ব্যাপারটা, আপনি যদি আমি জাস্ট এইটা একটা জিনিস এক লাইনে বলে শেষ করে দিচ্ছি। দেখেন, লোয়ার হাউসে ওনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তার মানে ওনারা সংবিধান যে কোনো ভাবে পরিবর্তন করতে চাক বা না চাক, একটা প্রপোজাল যখন সংস্কার প্রস্তাব আসবে সেটা ওনারা না চাইলে সেটা ওখানে আটকে যাবে, যদি চান সেখানে সেইটা পাস হবে। তারপরে ধরেন ওনারা এমন কিছু চাইলো যেটা আসলে অন্য সবাই চাইলো না, সেটা আপার হাউসে যাবে। এখন আপার হাউসে ওনারা জনগণ গণভোটে ম্যান্ডেট দিয়েছে পিআর, কিন্তু ওনারা চায় আসন ভিত্তিক। আসন ভিত্তিক হলে কি হবে? নিচের লোয়ার হাউসে ওনারা যেই সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে সেই একই জিনিস আপার হাউসেও যাবে। তাহলে একটা সংশয় রয়ে যাচ্ছে। সংশয় রয়ে যায় নাই, ধরেন আমি নিচে যেটা বলছি সেটা উপরেও যে একই জিনিসই পাস হবে। আরো মজার বিষয় দেখেন, তার মানে কিন্তু যদি পিআর সিস্টেমে হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে না? তাহলে পিআর সিস্টেমে হলে ওরা যেই পার্সেন্ট পেয়েছে সেই পার্সেন্টে মেজরিটি, একেবারে ব্রুট মেজরিটি ওনারা পায় না, ডিভাইডেড হয়ে যায়, তখন আর সেটা আটকেও যেতে পারে, ভুল হলে আবার কন্টিনিউড হতে পারে। কিন্তু এখানেও আরো মজার ব্যাপার আছে, উনাদের ইশতেহারে লিখেছে যে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনার সময় উচ্চকক্ষের কার্যপরিধির আওতার বাইরে থাকবে। তাহলে এই পুরো জিনিসটাই তো জুলাই সনদে যারা স্বাক্ষর করে এসেছেন, সেই জুলাই সনদের যেই মূল স্পিরিট, সেই স্পিরিটটার বাইরে এই প্রতারণা ওনারা কিভাবে মানুষের সাথে করার প্রয়াস রেখেছেন আমি জানি না, মানুষ নিশ্চয়ই জবাব নেবেন। আমি অত্যন্ত দুঃখের সাথে আরেকটা জিনিস লাস্ট একটা বলি, একটা জিনিস আমাকে বলতেই হবে। ভদ্রলোক বলেছেন আজকাল একটা, আমি আসবো সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টা ওনারা বললেন, সংবিধান সংসদ পরিষদের শপথ নেয়নি, বিএনপি একটা প্রতারণা আশ্রয় নিয়েছে এবং বিএনপি বলছে আমরা পরবর্তীতে, যেহেতু এটা সংবিধানে নেই, পরবর্তীতে সুযোগ আছে সেই শপথ নেওয়ার। এই বিষয়ে বিএনপির অবস্থান? বিএনপির অবস্থান সবসময় স্পষ্ট ছিল। ঐক্যমত কমিশনে বিএনপি তার স্পষ্ট মতামত দিয়েছে, লিখিত দিয়েছে। এমনকি যখন আপনার বিভিন্ন প্রসঙ্গ এসেছে, বিএনপি সব বিষয়েতে পুরোপুরি একমত হতে পারে না। বিএনপি তো দলীয় স্ট্যান্ড থাকতে পারে, এটা তো আপনাকে মানতে হবে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন আপনি যদি মনে করেন যে আপনি যা ভাবছেন আমাকে সেটাই সব মেনে নিতে হবে, এটি তো আসলে হতে পারে না, এটা তো স্বৈরতন্ত্র। বিএনপি ঐক্যমত কমিশনে যে প্রস্তাবনাগুলো আসছে সেখানে আপনার মোটামুটি 90% বিষয়ে তারা একমত হয়েছে। এখন 10% ভিন্নমত থাকলে আপনি বিএনপিকে স্বৈরাচার বলবেন, বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। দেখেন, বিএনপিকে তো শুরু থেকেই বলা হয়েছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী। বিএনপিকে চাঁদাবাজ বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে, এবং বলা হয়েছে 16 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না এই 18 মাসে বিএনপি তার থেকে বেশি করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, মানে আপনার মুখে যা আসে আপনি তাই বলে ফেলেন। তো এগুলো বলার পরেও কিন্তু জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। কারণ কি? কারণ জনগণ দেখছে যে বিএনপি শুরু থেকে যে বিষয়ে তারা করতে পারবে না সেই বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে।
আমরা জুলাই সনদে যে স্বাক্ষরটা বিএনপি করলো, অন্যান্য দল করলো, সেখানে কিন্তু দেখানো হয়েছে নোট অফ ডিসেন্ট সহ যে বইটা তৈরি করা হয়েছিল সেই বইতে স্বাক্ষর নেওয়া হয়েছে। হুট করে পরবর্তীতে বলা হচ্ছে যে উইথাউট নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে ঐক্যমত কমিশনের সুপারিশ। আপনি কি করলেন? আপনি 4টা প্রশ্ন দিলেন আর একটা উত্তর দিতে হবে, এটা মগের মূল্য পাইছেন। বিএনপি সেই সময় প্রতিবাদ জানিয়েছিল এবং বিএনপির সংগ্রামী মহাসচিব সেই সময় বলেছিল যে যে বিষয়গুলোতে বিএনপি ঐক্যমতে এসেছে সংস্কারের ব্যাপারে, সে বিষয়গুলো অবশ্যই ক্ষমতায় গেলে বিএনপি সেই সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপির অবস্থান শুরু থেকেই জনগণের সামনে স্পষ্ট। বিএনপি যেটা পারবে না, বিএনপি সেটাতে না বলেছে, আর যেটা পারবে হা বলেছে। বিএনপির তো একটা পরিকল্পনা ছিল, তাই না? বিএনপি 31 দফা নিয়ে মানুষের কাছে গেছে এবং সেই দফাগুলো মানুষ গ্রহণ করেছে। আপনার তো কোনো দফা ছিল না, আপনার কোনো পরিকল্পনা ছিল না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার নিজের কোনো পরিকল্পনা নয়, দফা নয়, আর যে পরিকল্পনা নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে আপনি সারাক্ষণ তার সমালোচনা করেন। দেখেন, একটি রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন? যদি সরকারি দল ভালো হয় সেক্ষেত্রে বিরোধী দলও ভালো হতে হয়। আর আপনি মানে সরকার গঠিত হলো না, আপনি এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে আপনি আন্দোলনের ডাক দিলেন, এমন একটা মানে দেখাইলেন যে এই দেশের মানুষ হয়তো আপনার ডাকে নেমে আসবে। মানুষকে নেমেছে? নামে নাই। তখন আপনি ল্যাজ গুটিয়ে গিয়ে আপনি সংসদে শপথ নিয়েছেন। আপনি সকাল পর্যন্ত আপনি চাপ দিচ্ছেন যে আমরা কোনোভাবে শপথ নিব না। তো এইটা এভাবে তো হয় না। আপনার সমালোচনা থাকলে আপনি সংসদে গিয়ে করেন। আপনি বলছেন যে এই ক্ষেত্রে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথটা আগে নিতে হবে, তাহলে আপনি সংসদে কি আলোচনা করবেন? আপনি তো বলছেন যে গণপরিষদের মতন কাজ করবে, তো ওইখানে গিয়ে কি আলোচনা করবেন? আপনি তো আগেই আমাকে এই যে এখানে ব্ল্যাঙ্ক চেকে বা আপনি এইভাবে সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে নিচ্ছেন। আলোচনা করেন। এখন ঐক্যমত কমিশনে যা কিছু আলোচনা হয়েছে তার বাইরেও তো এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানে যুক্ত হতে পারে। আপনি সেই সুযোগগুলো বিএনপিকে দিবেন না? শুরুতেই যে এরকম দ্বিমুখী অবস্থানে বিরোধী দল এবং সরকারি দল গেল, তো দ্বিমুখী অবস্থান তো হবেই। আপনি যদি আমাকে কাজ করতে না দেন, আমি কি জনগণের সাথে প্রতারণা করে এখানে এসেছি? জনগণকে আমি যা বলেছি আমি এতটুকু করব। এরপরে যদি জনগণ মনে করে না আমাকে ক্ষমতায় আনবেন, আপনি ক্ষমতায় যাবেন। কিন্তু আপনি কেন বিএনপিকে পুরোপুরি করতে বাধ্য করবেন? আর বিএনপি যদি সব করে ফেলে আপনি কি করবেন? আপনি ক্ষমতায় যান না কেন? 5 বছর পর আপনি ক্ষমতায় যাবেন, আপনি বাকিটা বাস্তবায়ন করবেন। এখন আপনি বলছেন যে উচ্চকক্ষে আপনার আসনের ভিত্তিতে পিয়ার, যেটা বিএনপি সহ আরো অনেক দল বলছে, তাই না? বলছে না? আর আপনি বলছেন না, এটা হতে হবে ভোটের অনুপাতে। তো ঠিক আছে, আগামী 5 বছর পর ইলেকশন হলে আপনি ক্ষমতায় যাবেন, আপনি ভোটের অনুপাতে করবেন। বিএনপি তো আগেই বলেছে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন নোট অফ ডিসেন্ট এটা কি মানুষ জানে না? এটা কি অপরিচিত শব্দ? এটা নিয়ে অসংখ্যবার টকশোতে আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, মিডিয়াতে আলোচনা হয়েছে, আপনারা খবর করেছেন। তাহলে কেন বলতেছেন প্রতারণা করেছেন? বিএনপি তো এই কথা বলেছে। বিএনপি সবসময় শুরুতে বলেছে না, এইভাবে যেটা সংবিধানে আমরা মানে সংসদে আলোচনার ভিত্তিতে এরপরে আমরা সংবিধানে যুক্ত করব। স্বাধীন মালিক কি বাংলাদেশের ছোটখাটো আইনজীবী? স্বাধীন মালিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনার আগে, জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট হয় না, এমনকি একই দিনে হয় না, এইটা সবসময় পরে হয়। আপনারা আইনজীবী মানেন না, আপনারা রাষ্ট্র মানেন না, আপনারা সংবিধান মানেন না, আপনারা আইন। প্লিজ লেট মি ফিনিশ। আমি শেষ করি। যেটা বলেছে তাহলে সেটা তো সালাউদ্দিন সাহেব ভুল বলছে। তাইলে সালাউদ্দিন সাহেবকে তাইলে যে একটা শাস্তি করেন, কারণ সালাউদ্দিন সাহেব যে বলছে গণভোটে কোনো অসুবিধা নাই এবং সালাউদ্দিন সাহেব যে গণভোটের বুদ্ধিটা দিয়েছে, তাহলে স্বাধীন মালিক সাহেবকে তো অপমান করতে খুব খারাপ হলো। হায় হায়, সালাউদ্দিন সাহেবের বিচারের আয়োজন করেন। রাশেদ সাহেব বলেন, তো এইভাবে কথা বলা যায় না। আমি শেষ করে আসতেছি। দেখেন, আপনারা নির্বাচনটা দিবেন না এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে যেহেতু প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল, তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে ততদিন আমরা আমাদের যত জনশক্তি আছে, জনবল আছে, সব আমরা বসাইতে পারবো। এই কারণে যেটি করা হয়েছে, শুরুতে এমন একটি বয়ান সৃষ্টি করা হয়েছে। এনসিপির একজন নেতা সার্জিস আলম দেখেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্টেটম্যান হিসেবে 5 বছর চাই, অর্থাৎ নির্বাচিত সরকারের, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা 5 বছর চাই। এরকম বিভিন্ন স্লোগান কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সরকার ওইখানে আসবো। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানানভাবে বিভ্রান্ত করা হয়েছে। আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেশের বাইরে গিয়ে একটা জায়গায় বলেছিল যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। অর্থাৎ শুরুতে তিনি আসলে এক ধরনের ক্ষমতার মহতার ভিতর সৃষ্টি হয়েছিল। যদিও পরিবর্তিত যারা সিনিয়র উপদেষ্টা আছে, আমি নাম না বলি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝিয়েছে যে আপনি পোলাপানের ফাঁদে পা দিয়েন না। বাংলাদেশে যদি আপনি নির্বাচনটা যে সময় আপনি ঘোষণা দিয়েছেন নির্বাচনটা না দেন, তাহলে এই দেশে কিন্তু আরেকটি একেগরের মতন ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যেমনি আন্দোলন হয়েছে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সাধুবাদ জানাই যে সে কারোর খপ্পরে না পড়ে সে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দিয়েছে এবং এই নির্বাচনটা সবাই গ্রহণ করেছে। এখন সর্বশেষ আপনি আবার যে প্রশ্ন আমি বলেছি আবার বলি, এখন উচ্চকক্ষ অবশ্যই আমি মনে করি এখন অবশ্যই আসনের ভিত্তিতে হওয়া উচিত। কারণ হঠাৎ করে আপনি চাইলে আপনার মতন সবকিছু বিএনপি করবে এটা আপনি কেন মনে করেন?
আপনি যদি মনে করেন যে না, আপনি বিএনপি থেকে বড় হইতে চান, ঠিক আছে, আপনি ক্ষমতায় গিয়ে আপনার পুরোটা আপনি বাস্তবায়ন করেন। বিএনপিকে চাপ দিয়ে সবকিছু করানো যাবে না। ভাইয়ের কিছু কথার উত্তর আমাকে দিতে হবে। তিনি আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন, টকশোতে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আসি নাই, দলের বিষয়ে বলেন, অন্য বিষয়ে বলেন। উনি আমাকে বললেন আমি কেন গণ অধিকার পরিষদ ছেড়ে আমি কেন আসলে বিএনপিতে যোগদান করলাম। আপনি কেন 18 সালে আপনি ধানের শীষ প্রতীকে ইলেকশন করলেন? ধানের শীষের প্রতি আপনার প্রেম ভালোবাসা ছিল না? জামাত ইসলামের নেতৃবৃন্দরা তারা কি বলে নাই যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন করছি? তখন বিএনপি চাঁদাবাজ ছিল না? তখন বিএনপি খারাপ ছিল না? রাশেদ খান ধানের শেষে শেষ করি, ধানের শেষে ইলেকশন করলে রাশেদ খান গাদ্দার হয়ে গেছে। আর আপনারা আমাদের এনসিপি নেতৃবৃন্দ দেখেন, আপা যে কথাটা বললেন যে তারা আলাদাভাবে শপথ নিয়েছে, আবার কথা হলো নির্বাচনটা আলাদাভাবে করতেন, কয়টা আসন পাইতেন সেটা জনগণ দেখতো। নির্বাচনটা তো আগেই করতে চেয়েছি, লিখে রাখেন। গণভোটটা তো আগে করতে চেয়েছি, গণভোটের শপথ নিয়ে কথা হচ্ছে। আপনি লিখে রাখেন। আমি আপনি দলকে আলাদা নির্বাচন করেছে, আপনি লিখে রাখেন। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আরেকজনের প্রতীকে নির্বাচন করছেন, নিজের অস্তিত্ব নাই। আপনি এনসিপি নিয়ে খবরদার ভুল হয়ে এনসিপি না বললেন না, নোট করেন। আমাদের অনেক আপনি ম্যানার মানতেছেন না, আপনি লিখে রাখেন। আমি শেষ করি, আপনি সবার কথায় টকছেন। আমি শেষ করি। আচ্ছা শেষ করেন, আপনি লিখে রাখেন, নোট করেন। আমি তো নোট করছি ভাই, কতক্ষণ একলা কথা, আমি তো ভাইয়ের কথা শুনেন, আমি কত সময় বলবো সেটা সে নিয়ন্ত্রণ করুন। আপনি তো এইভাবে বলতে পারেন না। একটু সংক্ষেপে 30 হ্যাঁ, সেকেন্ড আমার নোট করা আছে। 30 সেকেন্ডে শেষ এখন করে দেন। আমার কথা হলো যে ঠিক আছে, আপনি আলাদা শপথ নিয়ে ভালো কথা, নির্বাচনটা আলাদা করতেন। আজকে আমাকে বলছেন তো আপনি নির্বাচন আলাদা করেছেন। জোটগতভাবে নির্বাচন করা আর আপনার মানে ধানের শীর্ষে প্রতীকে ইলেকশন করা কি পার্থক্য কোথায়? আপনি তো জামাতের সাথে গিয়েছেন তো, তাই না? জামাতের তকমা তো আপনার গায়ে লাগাইছেন, এমন না যে লাগান নাই। আপনি যদি এমনই হইতেন, ঠিক আছে, আপনি আলাদা ইলেকশন করতেন। ভাই যেটা বলছেন তারা তো তাদের গার্ড ছাড়ায়নি, তো গার্ড ছাড়ায়নি জামাতের সাথে কেন গেলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে নাহিদ ইসলাম যে বসে থাকতো আপনি জানেন? এই উপদেষ্টারা পদত্যাগ করার আগে যারা সালাউদ্দিন আহমেদের বাসায় গিয়েছে আপনি জানেন যে আমাদেরকে কি কয়টা আসন দিবেন? শেষ করি প্লিজ, এই বিষয়গুলো জেনে তারপরে গার্ডসের কথা বলুন। আমাকে একটু মাঝখানে 1 মিনিট সময় দেন। আপনার গার্ডস একটা মিনিট আমি বলে নেই। 1 মিনিট। উনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় উনিও যে পায়ে ধরে বসে থাকতো, নাহলে উনি দেখতে পাইলেন কেমনে যে আমরা আমার ভাইরা সাল থেকে বিএনপি সাথে আমার জোটে ভাইরা ছিলাম, কিভাবে আমরা বিএনপির তো সাথে কখনোই বিএনপির গিয়ে বাইরে আলোচনা ছিলাম না। করতে। ব্যক্তিগত আক্রমণের আমরা না, তো না, বিএনপির সাথে আপনি জোটে কথা ছিলাম। বলার সময় আমি কথা বলি নাই, আমি কথা বলার সময় আপনি কথা বলবেন না। আচ্ছা হোয়াট ইজ দিস? ঠিক আছে ভাই এইভাবে হলো তো টক না শো না, হয় না। আপনি তো কথা বলার সময় আপনি আমাকে কথা এইভাবে বলতে দেন নাই। কার সাথে টক শোতে নিয়ে এসেছেন না এইভাবে? না না, আপনি কিভাবে বলেন? না, আপনি কথা বলার আমি তো সময় কথা কেউ কন্টিনিউ বলতে করছিলাম, না তাই না? পারে, তাইলে আমার কথার সময় সে কেন বারবার এরকম আপনার ইয়ে কথা করবে? শেষ হয়েছে হয় নাই? আপনি কেন এখানে রাগ দেখাচ্ছেন? আমি কি আপনার রাগ দেখাচ্ছেন? আপনি অন্য আরেকজনকে কথা আমি বলতে তার সাথে কথা করেন বলছি, কেন? সে মডারেটর। এটা কি তাই না? ম্যানারিজম? এটা কি আপনার কোনো ম্যানারিজম? ম্যানার আছে? আপনি তো আপনার কি এখানে যে ভাষায় কথা বলছেন থেকে গাইডজন হয়ে গেছে থেকে খালি একলাই কথা বলবেন আর অন্য সবার কথার মাঝখানে ঢুকবেন? না না, এটা কি ধরনের ভদ্রতা? ভাই, এটা কি ঝগড়া উনি করার কথা জন্য বলার এখানে? মাঝখানে কেউ কথা বলতে পারবে না। এটা কি উনি ঝগড়া অন্য করার জন্য সবার আছে? মানে বিএনপিতে ঢুকে ওনার গায়ের গরম এমন হয়ে গেছে যে উনি একলা সব করতে পারবে। উনি আমার ভাইদেরকে বলছে, আমার ভাইরা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসা গিয়ে বসে থাকতেন, উনাদের মধ্যে একটা জোটের আলোচনা চলছিল, এটা কি কারো অজানা? তাহলে উনি যদি ওখানে না থাকে, পায়ে ধরে বসে থাকে, উনি বলেছেন যে আমরা একলা নির্বাচন করতাম। শুনেন, জামাতের আমরা নাকি জামাতের দিয়ে গায়ে লাগাইছি, তাহলে জামাতের এক্স ওয়াইফের সাথে তো সে যায় সংসার করা শুরু করছে নিজের অস্তিত্ব বিলীন করে। আমরা তো অন্তত নিজের মার্কায় নির্বাচন করে সারা বাংলাদেশে 3% ভোট পাইছি। আর উনার প্রতারণা, উনি যে নিজের দলের সাথে প্রতারণা করেছেন, এই জন্য জনগণ উনাকে প্রত্যাখ্যান করেছে। আলমামুন রাসেল, আপনার কাছে আসলাম আবার ফেরত। সেটা হচ্ছে আমাকে উত্তর দিতে দেন। আপনাকে দিব, আপনাকে দিতে হবে। না দিবেন, অবশ্যই দিবেন। না, উনি তো শেষ করছি, ওনার কথা উত্তর তো আমাকে দিতে হবে। তাহলে ওনাকে 3 সেকেন্ড সুযোগ দিলেন। ফ্লোর পাচ্ছেন আপনাদের দুজনের জন্য। সুযোগ তো পাবে, কিন্তু আমি তো নিজের প্রতীকে নির্বাচন করেছি, তাই না? আমি নিজের প্রতীকে নির্বাচন করেছি। ভাই, আমি শেষ করে 3 সেকেন্ড উত্তরটা দিয়ে উত্তর না দিলে তো দর্শকরা মাঝখানে তো আপনার বুঝবেন না। না, উনি উনাকে পুরোটা দিয়ে দেন, কারণ উনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছে এখন। উনাকে একলা পুরোটা শো করতে দিয়ে দেন। ভাই, ঝগড়া করার জন্য টক শোতে আনবেন না ভাই। আপনি শুরু করতে পারেন যে উচ্চ কখনোই দুই পক্ষের বিরোধী অবস্থান কিভাবে এই বিষয়টা সামনে কিভাবে আগাবে? আচ্ছা, আসলে আমি কি একটা অবস্থা ভাই, এমন অবস্থা হইছে না, আমরা কথা বলি। আমার বিএনপি বললেই এখন সবাই শেয়ার হয়ে যাচ্ছে, সবাইকে ধমকাইতে থাকবে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি একটু আসি। এটা কোনো ম্যানার? আপনার ম্যানার? আমি একটু আসি। প্রথম কথা হচ্ছে, গণভোট
প্রথম কথা হচ্ছে গণভোট এখানে মানি একজন না। নারীকে আনতেন ভাই হ্যাঁ। ঝগড়া করার জন্য, আমাকে দেখেন, তো আনা ঠিক হয়নি এইভাবে আপনার। তৌফিক ভাই শুনিয়ে দেখেন, দাও ভাই। আমি একটু না, বলি please, রাশেদ, এইভাবে আপনারা তো হয় না। ইন্টারফেয়ার করেন না, সবাই কথা আমাকে একটু বলার বলতে সুযোগ কথা দেন, বলতে পারবে। জি, একটু বল। আমাকে একটু কারণ বলার উনি তো সুযোগ দেন। বিএনপি করতেছেন না এখন। আপা শুনি আমরা না, সবার কথা শুনেছি না, রাসেল ভাইয়ের কথা শুনে অনেকক্ষণ উনি চুপচাপ ছিলেন। রাসেল ভাই ভাই এখানে আমি উঠে যাবো কিন্তু এইভাবে না, না, মানে না, এটা আমার আমি কথা আসলে পরস্পর বিরোধী না। মানে আচ্ছা, ওনার আচ্ছা, ভাষা নিশ্চয়ই। আচরণ কেমন এগুলো, জি, আপা, উনি কি কোনোদিন সবাই টকশো করে না আগে? আপা শুনি আমরা উনি কথা বলতে থাকবেন। না আপনি এইভাবে কথা বলছেন কেন টকশোতে এসে? বলেন তো। অসুবিধা না ভাই। আচ্ছা আমরা দুজন না এখানে তো এইভাবে টকশো করার জন্য না, আসেন শেষ ভাই। একটু শুনি। হোয়াট ইজ দিস? উনি উনি এইভাবে উত্তেজিত হচ্ছে কেন? আপনি থামেন। একটু আমি শুনি আসছি, আমি আমরা। কেন আপনি উত্তেজিত কোথায় হব? আসতেছেন? আপনি হ্যাঁ? ধমক কাকে দিচ্ছেন? আপনাকে কে ধমক কাকে দিচ্ছে? ধমক দিচ্ছেন? আমরা আপনি কথা এখানে বলি। এসে মানুষ যেভাবে কেন ধমক মানে দিচ্ছেন? ব্যবহার করতেছেন, এখানে তো আরেকজনের কি ফ্লোর, দেখাচ্ছেন আপনি আপনি? কথা এখানে বলছেন কথা কেন? বলুন, উনি কথা বলুন। ভাই আপনি তো ওনাকে এইভাবে কথা তাকে বলতে ভোট দিলেন দিচ্ছেন কেন? না, 30 রাসেল সেকেন্ড ভাইকে না, কথা বলতে আপনার দেন। তাকে পরে আপনি- দিয়েছি। আপনার পরে আপনি তো বললাম, সবাই আপনার দিচ্ছেন। তাহলে আমাকে দিবেন না উত্তর অবশ্যই দিতে? দিব। মামুন ভাইয়ের শেষ করা। আচ্ছা, ওনাকে পুরো রাশেদ- ফ্লোরটা রাশেদ দিয়ে উত্তরটা দেন। দিয়ে আপনি আচ্ছা, 11 উত্তরটা 30 দিয়ে সেকেন্ড দেন। দুজনকে আনছেন। রাশেদ, রাশেদ, আরো রাশেদ, আরেকজনকে আনছেন আমার হ্যাঁ, সাথে। রাশেদ, আপনি আপনি উত্তর দিয়ে দেন, দেন, উনি 30 দিয়ে সেকেন্ড দেন। উত্তর দেন, আপনি দেন। বলেন। দিয়ে না তারপরে উত্তর কথা কি বলুন। দেবো আর আপনি দেন। উত্তর দেওয়ার মুড তো না, রাখবো বলেন। নাই। মামুন আপনি ভাই তো দিলেন আপনি। আমি আপনি বলেন, দিলাম, আমরা আমি সহজ দিলাম, ঝগড়া করার জন্য আমরা টকশো পরস্পর আনছেন। মতামতকে আমার তো শ্রদ্ধা এগুলো করবো, দিলাম। আমরা কথা বলবো, বলেন। এটাই আমাদের সুরাজনীতি। এখানে কি আপনি জি। ঝগড়া করার জন্য আনছেন? না, এটা হচ্ছে আমি দলীয় টকশো। সমালোচনা, দলীয় বিষয়গুলো থাকবেই। বলেছি। তাহলে উনি কি বলছেন এগুলো? উনি যা জামাতের বলেছেন, সাথে না আপনার গেলে কথার 3% উত্তর ভোট পাইতো? দলীয় মতামত তাইলে- থাকবে। তাহলে আমাকে কেন বলতেছেন উনি? উনি বলবে, আপনি বলবেন, আপনি বলেন। আসলে পরস্পর মতামতকে শ্রদ্ধা করতে হবে আমাদের। আপনি বলেন। শ্রদ্ধা তো করতে হবে, জি। কিন্তু যেভাবে উনি মানে কথা বলছে, যেভাবে উত্তেজিত হয়ে মনে হচ্ছে আমাকে উনি আমরা হামলা সবাই করবে, যেমন একটা human being, অবস্থা। আমাদের, নিজেরা আমি তো পরস্পর- কথা বলেছি, উনি জি। এভাবে বলুক, বলেন, আপনি শেষ করেন। ভাইকে দেন, তারপরে বলছি, শেষ করুক। আচ্ছা, মামুন ভাই বলেন। আচ্ছা যাক, আল্লাহর হস্তে আমার মাঝখানে একটু ইন্টারফেয়ার করেন না, আমি একটু বলি, অনেকক্ষণ পর বলার সুযোগ পেয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। বিরোধী দল যদি কনস্ট্রাকটিভ সমালোচনা না করে তাহলে কিন্তু আবার একটা ফ্যাসিজম চলে আসবে। প্রথম কথা হচ্ছে এবার যে গণভোটটা হলো, গণভোটে বিএনপি কখনো বলে নাই গণভোটের এগেনস্টে। তাহলে গণভোট কী নিয়ে হয়েছে? 4টা প্রশ্ন আসছে গণভোটে। এবং বিএনপি কিন্তু শেষ সময় তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, হ্যাঁ, উনি বলেছেন হায়ার ক্যাম্পেইন করার জন্য। তার মানে আপনি হায়ার ক্যাম্পেইন করার জন্য বলেছেন। আপনি গণভোটের এই কি বলে, গণভোটের কখন হবে এটা নিয়ে ডিসপিউট হয়েছে, তখন আপনি সমাধান, আপনার দাবিটা মেনে নিয়ে গণভোট এবং নির্বাচন একই দিনে করা হলো। তাহলে গণভোটের 4টা প্রশ্ন, এটা তো আগে থেকেই ছিল এই 4টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে সাংবিধানিক যে সংস্থাগুলো, এগুলো জুলাই সনদের আলোকে হবে। দ্বিতীয় কোশ্চেনটা ছিল কি? দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে উচ্চকক্ষে যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। তৃতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে আপনার হচ্ছে 30টি ঐক্যমতের যে ঐক্যমত কমিশনের যে 30টা সংস্কার, এই সংস্কারগুলো হবে। চতুর্থ কোশ্চেনে বলেছে এই 30টি সংস্কারের বাদে যে সংস্কারগুলো প্রায় 79টা সংস্কারের কথা আসছে, সে সংস্কারগুলো রাজনৈতিক দল 2/3 মেজরিটি যারা পাবে তারা তাদের ইশতেহারের আলোকেই এটি করবেন। তার মানে আপনাকে অপশন দিয়েছে চতুর্থ জায়গায়, 3টা জায়গায় ধরার আপনাকে কোনো অপশন দেওয়া হয়নি। দেখেন, আমাদের এবারের যারা নির্বাচিত হয়েছে, জনগণ ভোট দিয়েছে কেন? আমার দেশটা কে চালাবে সেজন্য জনগণ এমপিদেরকে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী করার জন্য, পরোক্ষ ভোটে। আর প্রত্যক্ষ ভোটে দেশটা কিভাবে চলবে সেটা নিয়ে গণভোট হয়েছে। প্রথমটা হচ্ছে দেশ কে চালাবে এটা নিয়ে, আর দ্বিতীয়টা হয়েছে গণভোট এই দেশটা কিভাবে চলবে। তার মানে দেশটা এই সংস্কারের আলোকে চলবে। তার মানে তাহলে 50% জনগণ বলেছে দেশ কে চালাবে, তাকে ম্যান্ডেট দিয়েছে। আর 60% বলেছে যে দেশ কিভাবে চলবে। তো দেশ কিভাবে চলবে তো বলে দিয়েছে, জনগণই বলে দিয়েছে কিভাবে চলবে। তার মানে এই 3টা, প্রথম ক খ গ, আপনাকে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো এটা জানতেন গণভোটের আগে, আপনি তো হাঁ ক্যাম্পেইন করার আগে এটা জানতেন। তার মানে আপনি জেনে শুনে গণভোটে আসছেন, জেনে শুনে হাঁ ক্যাম্পেইন করেছেন। তাহলে এখন যদি এসে যদি বলেন আমি আমার আগের জায়গায় ফেরত যাব, আমি আমার ইশতেহারে ফেরত যাবো, ইশতেহার তো সুযোগ নেই। উইল অফ পিপল, জনগণের পাওয়ার, জনগণ পাওয়ার দিয়েছে, 60% জনগণ বলেছে এটা। তাহলে প্রথম কথা হচ্ছে যদি আপনি বলেন যে আপনি গণভোট মানেন না, তাহলে এই নির্বাচনটাও আপনাকে মানা যাবে না। আপনি একটা মানবেন, ও আমাদের এলাকা বলে আমার এই কি বলে জামাইটা ভালো, আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে, মানে আপনার সাথে আসলে ভালো আর আপনার সাথে এগেইনস্টে গেলে খারাপ, তাহলে তো হবে না আপনাকে। তার মানে আপনাকে এখন জনগণের ম্যান্ডেটকে, উইল অফ দ্য পিপল, এটাকে মেনে নিতে হবে। তারপরে দেখেন আরেকটা বিষয় আসছে, রাশেদ বলছিল যে আমি আসলে ব্যক্তিগত মানে বিষয়গুলো তো আসলে আলোচনা না করলে বিষয়গুলো আসবে না, এই জন্যই প্রশাসনের জামাতিকরণ করেছে। আপনি দেখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন? উনি নির্বাচন করেছেন কার? বিএনপির, এখন মন্ত্রী হয়েছেন। তাহলে এই জামাতিকরণটা কি? তার মানে কি উনি কি জামাতের গুপ্ত? তারপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য উনি এবার কি হলেন? মন্ত্রী হলেন। তার মানে কি আপনার কি ধরে নিব উনিও গুপ্ত?
তাহলে জামাতিকরণটা হলো কোথায়? যে উপদেষ্টা সদস্য অল্প কয়েকজন উপদেষ্টার মধ্যে আপনাদের একজন, অল্প কয়েকজন বড় বড় কর্মকর্তার মধ্যে আপনাদের একজন। তাহলে আপনি যদি বলেন যে জামাতিকরণ করা হয়েছে, তাহলে জামাতিকরণ মানে কি? আমাদের কোর্টে আমরা সবসময় দেখি যে লোকটা মানে যে বিচারকটা টুপি পরে দাঁড়িয়ে আছে বা অবৈধ পন্থায় কোনো ধরনের ইনকাম করে না, বলে যে ওকে জামাত করে। বিএনপি লোকজন বলে এই তো আপনাদের জামাতের লোক। তার মানে আপনি ওই বিপরীতে ভালো যেগুলো আছে এগুলো সব জামাত করে দিবেন, এটা না। তার মানে দেখেন, তার আরেকটা বিষয় আসছে যে এই ধানের শীষে বলেছে যে জামাত ধানের শীষে নির্বাচন করেছে, জামাত ধানের শীষে নির্বাচন করেছে, কিন্তু জামাতে যারা ধানের শীষে নির্বাচন করেছে তখন তারা দল থেকে পদত্যাগ করে ইলেকশন করে নাই। তাদের দল ঠিক ছিল, শুধু মার্কাটা নিয়েছে। যেহেতু আরপিওতে তখন সুযোগ ছিল, জোট করলে আপনি মার্কা নিতে পারবেন। তখন বলে না যে আমি জামাত ইসলামকে পদত্যাগ করে আমি বিএনপিতে অংশগ্রহণ করে তারপর দানশী ইলেকশন করছি, এই কথা বলে নাই, এই কথা বলে নাই। কিন্তু এবার যারা করেছে আমরা সেটির কথা বলেছি। যেমন নুরুল হক নূরকে আমরা ধন্যবাদ জানাই, সে তার গাছটা রেখেছে নিজের এই নিয়ে, সে এখন বর্তমানে মন্ত্রী হয়েছে। কিন্তু যারা নিজের দলকে পদত্যাগ করে দলের যে আদর্শকে বিচ্যুত করে, তারা অন্য এই নিয়ে মার্কা নিয়ে অন্য দলে অংশগ্রহণ করে শুধুমাত্র এমপি হওয়ার জন্য, সেটার বিরোধিতা করছে। আমিও ডিউ রেসপেক্ট, রাশেদের প্রতি সম্মান রেখে বলছি, ও হয়তো করেছে ভাই করেছে, কিন্তু আমি এটা না, আমি ওদিকে না যাই, আমি ওদিকে না যাই, আপনার মনে হয় অন্যরকম হয়ে যাচ্ছে। না না, আমি তো রাজনীতি করি, আপনি তো রাশেদ এ করেছে ও করেছে এভাবে তো এই শব্দ ব্যবহার করা যায় না। আমি কি আপনি এভাবে করেছি? না না, আপনি আমার ইউনিভার্সিটি হলের ছোট ভাই, এইজন্য আমি আপনাকে ভালোবাসা দেই বলছি। আপনি যদি বলেন যে না সেটা আমি আপনাকে আপনি করে সম্বোধন করছি, সেটা যদি আপনি যদি বলেন আপনি কিন্তু হলে আমি কখনো কথা হই না আপনার সাথে, আমার কখনো এখন সেটা যদি আপনি অনুভবে কথা বলেন, সেটা যদি আপনি অনুভবে নিতে পারেন, আপনাকে বলবো কথা বলেন। সেই অধিকার যদি আপনার না থাকে, আমি আপনাকে এই অধিকার কেন দিব? সেটা আপনি বলেছেন, টক শোতে আছে, সেটা টক শোর বাইরে গিয়ে বলেন সেটা রাশেদ এক করেছে ও, এগুলো কি শব্দ? আমি এটা আমাদের ভালোভাবে কথা বলেন। না না, এই তো এটা আপনাদের থেকে আপনার সাথে হলে কখনো আমার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে হলের বড় ভাই আজকে আমি জানি, আমি আপনাকে কিন্তু আপনি সম্মান দিয়ে কথা বলেন। এর আগে আপনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু সূর্য সেন সেটা আমি জানি না, তো আজকে শুনলাম আপনার সাথে কয়েকবার আমার দেখা হয়েছে। কথা বলেন ভালো, কিন্তু আপনি ও এইভাবে কি শব্দ? আমি আপনাকে আপনি বলে সম্বোধন করছি, আপনি আমার 5 বছরের দুনিয়া, তারপর আমি আপনি বলে সম্বোধন করছি। আপনি সম্মান দিয়ে কেন? আপনিও এভাবে নিচ্ছেন কেন? আপনাকে আমি ভাই বলছি কেন? আপনি সম্মান দিয়ে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এটা রাখবেন না, একটা সমস্যা নেই। আপনি তো হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ হয়ে আছেন, সব দিকে অ্যাগ্রেসিভ হয়ে আছেন, আপনি দেখুন সব দিকে অ্যাগ্রেসিভ হয়ে আছেন, সব দিকে গুলি মারছেন। বিষয়টা যে আমরা আপনার কাছ থেকে আইনজীবী হিসেবে মতামতটা চাচ্ছি। উনি বিএমপি করে। আচ্ছা আমরা ওনার আপনি যে বলছেন উচ্চ কক্ষের বিষয়টা, দর্শকদেরকে বলেন যে আপনি কিভাবে কথা বলছেন, আমার নামে তো এভাবে বলতে পারেন। ঠিক আছে, আমি তো আপনাকে বললাম, আপনি যেহেতু এটা রাখবেন না, আমি সেটা রাখলাম কথা বলতে পারছেন, আমাদের আমি এখানে শাহিদ ভাইয়ের সাথে এই করেছি। শাহিদ ভাই আমার বিশ্ববিদ্যালয় বড়, আমি সেভাবে মেনশন করেছি, তিনি আমার নাম ধরে ডেকেছেন, আমি সেভাবে বলছি। আমি তিনি আমরা আপনি করে, আমি আপনি বলবেন না, আপনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমরা এটা মেনটেন করি, ইউনিভার্সিটিটা মেনটেন করি, হলে করে এতে আমরা এগুলো মেনটেন করি। এখন রাশেদ যদি মনে করে যে বড় নেতা হয়ে গেছে, উনি পারবেন না, আমি ওনাকে রাশেদ ভাই বলবো, কোনো সমস্যা নেই। 40 ওনাকে আমি রাশেদ ভাই বলবো, এখন তো কোনো সমস্যা নেই। উচ্চ কক্ষের ব্যাপারটা যদি আপনার কাছে মতামত চাচ্ছিলাম আইনজীবী হিসেবে, যে কিভাবে এটা কি এইভাবেই যাবে নাকি এই বিষয়ে কোনো আরো মানে সাংঘর্ষিক দিকে যাচ্ছি আমরা? কারণ যেহেতু উচ্চ কক্ষের বিষয়, প্রথম কথা হচ্ছে আপনি উচ্চ কক্ষ দেখেন, আমাদের সংবিধানের কিন্তু অ্যামেন্ডমেন্ট করার নিম্ন কক্ষে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে, কিন্তু অ্যামেন্ডমেন্ট করার সুযোগ নেই কোথায়? যেগুলো বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, যারা বেসিক স্ট্রাকচারে আপনি জানেন এরশাদের আমলে হচ্ছে আপনার আমাদের এই যে হাইকোর্ট গিয়ে বিভাগীয় পর্যায়ে নিয়ে গিয়েছিল, তখন কিন্তু একটা হয়েছিল অ্যাপ্লাই ডিভিশন, একটা কি বলে এই আনোয়ারুজ্জামান ভার্সেস বাংলাদেশ একটা হয়েছিল। সেখানে আসে যে বেসিক স্ট্রাকচারে হাত দেওয়ার সুযোগ নেই। বেসিক স্ট্রাকচারে হাত দিতে হলে আপনাকে গণপরিষদ লাগবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। আপনি দেখেন এর আগে আমাদের এভাবে করার জন্য 1970 সালে একটা এলওপি হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলওপি হয়েছিল। সেই এলওপিতে বলা হয়েছে এখানে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে সংবিধান প্রণয়ন করে প্রথম 3 মাস তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে, গণপরিষদ থাকবে। পরবর্তীতে সংবিধান প্রণয়ন করার পর দ্বিতীয় ধাপে তারা হচ্ছে কি করবে? দ্বিতীয় ধাপে হচ্ছে তারা হচ্ছে আপনার তৈরি করবে, এই জেনারেল অ্যাসেম্বলিতে চলে যাবে। তার মানে আপনি যে বেসিক স্ট্রাকচার, আপনি যখন আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ, আপনি যখন দ্বিকক্ষ করতে যাবেন, তার মানে এটাও তো একটা বেসিক স্ট্রাকচার। আপনি যখন এটা পরিবর্তন করতে যাবেন, অবশ্যই আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। তো সুতরাং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি আপনার শপথ না নেন, তাহলে তো আপনি এটা সংশোধন করতে পারবেন না। এই জন্য আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, শপথ আজ হোক কাল হোক আপনাকে নিতে হবে। যদি আপনি এই উচ্চ কক্ষ জিনিসটা আসন ভিত্তিক হোক অথবা হচ্ছে আপনি এই ভোটের ভিত্তি হোক, আপনি যখন উচ্চ কক্ষ করতে যাবেন অবশ্যই আপনাকে আপনাকে শপথটা নিতে হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে আপনাকে।
রাশেদ খান সময়টাও কি মানে আমার সময়টা কি ওনারা ঝগড়া করে শেষ করবেন? তাহলে আমি ঘড়ি ধরবো আজকে শোয়ের পরে যে আমি কয় মিনিট কথা বলতে পেরেছি। রয়ে গেল। আপনারা বলছেন যে তার মানে কিন্তু দ্বিকক্ষে যে শপথ গ্রহণের প্রক্রিয়াটা, তাহলে তো সেই একটা কনফিউশন জায়গা রয়ে যাচ্ছে। বিএনপি কোনো কনফিউশন নাই। বিএনপি ঐক্যমত্য কমিশনে যা বলেছে পুরো জাতি শুনেছে, এবং সে সময় বিএনপিকে সংস্কার বিরোধী সবাই বলছিল, মানে তারা যারা আছে, তারপরেও কিন্তু বিএনপিকেই জনগণ ভোট দিয়েছে। তো সেই জায়গায় এখানে বিএনপি কোথাও কোনো প্রতারণা করে নাই। এখন সমস্যাটা হলো, সংকটটা হলো, দেখেন যখন আপনি একটি 4টা প্রশ্ন দিলেন আর উত্তর দিতে হবে একটা, তখন আপনি বিএনপির মহাসচিবের যে স্টেটমেন্ট সেটা আপনি খেয়াল করেন। তিনি কি বলেছেন যে আমরা যতটুকুতে সম্মত হয়েছি, নোট অফ ডিসেন্ট সহ আমরা যে জুলাই চার্টারে স্বাক্ষর করেছি আমরা সেটা বাস্তবায়ন করব। নিশ্চয়ই আপনি শুনেছেন বিএনপি এখনো কোনো প্রতারণা করছে না, ভবিষ্যতেও করবে না। বিএনপি সরকার মনে করেন 100% তুলে দিয়েছে একটা মানে প্রতিবেদন, কিন্তু সেখান থেকে বিএনপি বলছে আমি 80% বেশি আমার পক্ষে সম্ভবপর নয়। এর কারণটা কি? এর কারণটা হলো বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে। দেখেন এই চেয়ারে বসে আসলে মানে আমি যে কথাগুলো বলতে পারছি বা বলতে পারবো, অনেক সময় তার বাইরে গিয়ে অনেকে কিন্তু আরও অনেক বেশি বলতে পারবে। আমি হয়তো এখানে ঝগড়াঝাটি করা, রাগারাগি করা, হয়তো আমার একটা লেভেল রাখতে হচ্ছে, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু গালি উচ্চারণ করে বসবে। ঠিক বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি জানে যে আসলে আমি কোনটা পারবো। কারণ বিএনপি বললো মানুষের কাছে মনোযোগ আকর্ষণ করার জন্য, বললো ভাই আমি সব করে দিব। পরবর্তীতে 5 বছর যখন ক্ষমতা থেকে নামবে তখন বিএনপি করতে পারলো না, তখন তো বিএনপিকে মানুষ প্রতারক বলবে এবং সেটা তো প্রতিষ্ঠিত হয়ে যাবে। সে জায়গায় বিএনপি যতটুকু তাদের অবস্থান পরিষ্কার করেছে, অবস্থান পরিষ্কার আগেও করেছে, এখনো করছে। সর্বশেষ বলি, আমি ভাইকে কেন বললাম, দেখেন আমি রাজনীতি করি, সেও রাজনীতি করে, সবাই তো সবাইকে সম্মান দিতে হবে, ব্যক্তিগত সম্পর্ক টকশোর বাইরে। আমার কাছে মনে হলো যে কয়েকটা জায়গায় উনি একবার বলেছেন যে ছেলেটা আরেকবার বলছে ও ছেলেটা, আমি এই কথা না শুরুতে বলেছে। আপনি যখন আমাকে সে বললেন, এটাও আমাদের ভাষায় এটাকে বড়দেরকে সে বলে। আমি আপনাকে ভাই আমি একটু ইন্টারফেয়ার করে আপনাকে ভাই যখন শুনেন, আমরা কারো দেশের বলি, কারো দেশের বলি, আপনি যখন আমাকে সে বলেন, খুবই কম, আমরা এই বিষয়ে না যাই, সে কখনো বড় ভাইকে সে বলে না, করব আমি সে বলে না। আমি টকশোতে ন্যূনতম ম্যানার সবার রাখা উচিত। অবশ্যই আমি সেটা চাই এবং আমরা সবাই সবাই ম্যানারটা নিয়ে তাহলে আমি শেষ করি। সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, হুমায়রা নূর, আপনি আমরা তো উচ্চ কখনে কথা বললাম, সংস্কার কমিশন নিয়ে কথা, সংস্কার পরিষদ নিয়ে কথা বললাম, মন্ত্রী পরিষদ দায়িত্ব নিয়েছে। যদি মোটা দাগে সামনের 100 দিনের চ্যালেঞ্জ ধরি, সরকারি এবং বিরোধী দল কি চ্যালেঞ্জ দেখছেন দুই পক্ষ থেকে? ধরেন আপনি 100 দিন তো বললেন, আমি 30 দিনের চ্যালেঞ্জের কথা বলি। জি, আগামীকাল বাদ দিলে পরশুদিনই রোজা আসছে। এই মুহূর্তে আমরা মনে করি বাংলাদেশের যে বাজার সিন্ডিকেট এবং যে চাঁদাবাজির সমস্যা, এটার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত ভয়াবহ আকারে দাঁড়িয়েছে যে মানুষ স্বল্প মূল্যে যে দ্রব্যগুলো অ্যাভেইল করবে এবং রোজার মাসে অন্তত শান্তিতে খেয়ে ঘুমিয়ে নামাজ কালাম পড়ে রোজা আদায় করবে, সেটার সুযোগ নাই। সুতরাং এই সরকার এবং সরকারের, আমরা যেহেতু বলেছি আমরা ছায়া মন্ত্রিসভা করব, সেটার কারণ হচ্ছে সরকারের মন্ত্রিসভা যে প্রপারলি ওয়ার্ক করছে সেইটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমরা একটা ছায়া মন্ত্রিসভা করব, এবং সেই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করব যে আসলে জনগণের সাথে কমিটমেন্ট যেটা, যে চাঁদাবাজি বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা এবং মার্কেটের যে সিন্ডিকেটগুলো এগুলো ব্রেক করার জন্য কি কি ভূমিকা নিচ্ছে অন্তত আগামী 30 দিনের জন্য। পরেরটা পরে বলবো, 30 দিন অন্তত মানুষকে স্বস্তি দিতেই হবে এই সরকারের, এটাই প্রথম চ্যালেঞ্জ। আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সাথে বিপরীত অবস্থানে গিয়ে যদি বিএনপি দাঁড়ায়, আমি মনে করি জনগণ বিএনপি সংস্কার করবে এই প্রস্তাবে হ্যাঁ বলেই মানুষের আস্থাটা নিয়েছে, মানুষ তাদেরকে বিশ্বাস করেছে। তারা যদি মনে করে যে এই অবস্থায় 5 বছর কাটিয়ে দিলাম, এরপরে তুমি বলছো দেখে করতে হবে, আমি করব না, তারপরে তুমি করো, মানুষ কিন্তু তাদেরকে 5 বছর কাটাইতে দিবে না। এই যে শেখ হাসিনাও 17 বছর যখন হয়েছিল, শেখ হাসিনা কিন্তু আরো 4 বছর থাকবে মনে করেছিল, 5 বছর থাকবে, পারে নাই কিন্তু থাকতে। তো মানুষ এখন অনেক সচেতন। সুতরাং আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে স্পষ্টভাবে আমি বলতে চাই যে এই সরকারে সবচেয়ে বড় যে সমস্যাটা, এই বিগত 12 তারিখ থেকে আজকে 17-18 তারিখ, এই 6 দিনে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেমন এই অনুষ্ঠানেও আমরা যেটা দেখতে পেলাম, যেটা হচ্ছে শুধুমাত্র বিএনপি করলেই মানুষের অ্যাটিটিউডে যে অ্যারোগেন্সটা আসে সেইটা অন্যরা নিতে পারে না। ধরেন রাশেদ ভাইয়ের কথাই যদি বলি, উনি ভীষণ মনক্ষুণ্ণ থাকার কথা মানসিকভাবে, সেটা চিন্তা করেই কিন্তু আমি ভেবেছিলাম যে আমরা কেউ ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কষ্টের জায়গা থাকে ওনাকে কেউ আহত হোক না, এটা না চাইছিলাম না। কিন্তু
আমি কথা বলি বা রাসেল সাহেব কথা বলুক, উনি কিন্তু প্রত্যেকের কথার মাঝখানে ইন্টারফেয়ার করছিলেন, কিন্তু উনার কথার মাঝখানে কেউ ইন্টারফেয়ার না করলেও উনি কিন্তু প্রত্যেকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। আমি এই বিষয়ে সমস্যাটা আমি কোন একটু জায়গায় বলতে আমি যাচ্ছি, আপনাকে বলি। আমি শেষ করি moderator, আমি একটু কথা না, বলি। আমি শেষ করি আপনি তারপর বলেন। জি। আমি এখানে এই অনুষ্ঠানের মাঝখানে আমি রাশেদ ভাইকে আবারও বলছি, উনাকে ব্যক্তিগতভাবে আহত করার জন্য কোনো কথা, যখন উনি কাউকে আহত করে কথা বলবেন তখন পাল্টা উনাকে শুনতে হবে। উনাকে আগেও অনেক শোতে আমি বলেছি, ভাই নিজের রাজনীতিটা করেন। উনি আগেও এনসিপিকে গালি দিত, এইটা উনার হয়তো একটা ট্রেডমার্ক, কিন্তু উনি নিজের রাজনীতিটা যদি করতো আজকে উনি শুরুতেই বলছিলেন যে রাশেদ নিজেই একটা রাজনীতিতে ব্র্যান্ড, এই ব্র্যান্ড উনি হোক, সেই দোয়া ওনার জন্য আমার থাকলো। বোন হিসেবে শোতে এসছি, নানান রাজনৈতিক কথাবার্তা হবে, রাজনৈতিক শিষ্টাচার কখনো মেনটেন হবে কখনো হবে না, কিন্তু আমি বোন শুভকামনা হিসেবে থাকবে। তার জন্য অবশ্যই আমি রাজনৈতিক একজন সহযোদ্ধা হিসেবে তার প্রতি আমার এটাই আমাদের রাজনৈতিক শুভকামনা সৌন্দর্য। থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে সে ধন্যবাদ। তার নামটাই একটা ব্র্যান্ড হবে একদিন, যাতে আমরা কোনোদিন তাকে আর এইভাবে কথা শোনানোর সুযোগ না পাই। ধন্যবাদ রাশেদ খান, অ্যাডভোকেট হুমায়রা নূর, আল মামুন রাসেল। আমাদের 30 সেকেন্ড। হ্যাঁ, শোনেন, সে তো আমাকে পরামর্শ দিল খুব ভালো, কিন্তু আমি কথা হলো- শুভকামনা জানিয়েছি ঠিক আপনার আছে, জন্য, কিন্তু দোয়াও করেছি। দর্শকরা তো দেখেছে কে কোন মুডে কথা বলেছে, তাই না? এখন আপনি আমি তো রাজনীতি এমনি এমনি আসি নাই, আন্দোলন সংগ্রাম আমার তো ইতিহাস আছে, আমি তো 2 দিনের নেতা না। এখন আপনি দেখেন এনসিপি একটি নতুন দল হিসেবে গঠিত হয়েছে, তাদের দলে জামাত থেকে বিভিন্ন দল থেকে এসেছে। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সর্বপ্রথম আমি অ্যারেস্ট হয়েছি, এবং 24 সালে আমার ভূমিকা সম্পর্কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানে। কিন্তু আমার কথা হলো যে আমি যদি মনে করি আমি এখন বিএনপি করব, সেই স্বাধীনতা আমার আছে, কারণ জামাত ইসলামে যারা গিয়েছে, এই যে দেখলাম যে একজন আওয়ামী লীগের নেতাও জামাত ইসলামে যোগদান করেছে। সুতরাং এইটাকে আপনি পুঁজি করে টকশোতে শুরুতে আপনি মনে করবেন আমাকে অ্যাটাক করবেন আর আমি কথাগুলো বলতে পারবো না, সেটা তো হতে পারে না, তাই না? আমি তো কারো ব্যক্তিগত আক্রমণ করি না। আপনারা দুজন তো 11 দলের জোটের নেতা, আপনারা দুজনই জামাতের উঠাধীন দলের নেতা। আমি তো এখানে একা পড়ে পাওয়ারের কথা বলছেন, এখানে তো আপনি আমাকে একা ডেকেছেন। কোথায় আপনি বিএনপিকে গুরুত্ব দিলেন? আপনি তো বিএনপিকে গুরুত্ব দেননি, আপনি তো বিএনপি জোটকে গুরুত্ব দেননি। আপনি ঠিকই 11 দলের জোটের 2 জনকে ডেকেছেন, আর বিএনপি জোটের আপনি একজনকে ডাকলেন। আপনি কোথায় আমার পাওয়ার দেখানোর সুযোগ দিলেন ভাই? 3 জনকে ধন্যবাদ আমাদের আজকের এই সময় আসার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই নতুন সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে সক্রিয় থাকুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।